আজ আমি নেপোলিয়নের উত্থান ও সাফল্যের কারণ নিয়ে আলোচনা করব। সেই আলোচনাটা শুরু করি। 1769-এর 15ই আগস্ট নেপোলিয়ন কর্সিকা দ্বীপের আজাক্সিওতে জন্মগ্রহণ করেন। পিতা কার্লো বুয়োনাপার্তি অভিজাত ছিলেন বলেই নেপোলিয়নকে ফ্রান্সের একল মিলিতেয়ারে পড়াতে পেরেছিলেন। 16 বছর বয়সে নেপোলিয়ন ফ্রান্সের গোলন্দাজ বাহিনীতে দ্বিতীয় লেফটেন্যান্ট হিসাবে নিযুক্ত হন। সামরিক বিদ্যালয় ও সৈন্যবাহিনীতে তার দিন আনন্দে কাটেনি। এই সময় রোমান্টিক বিদ্রোহী বাইরনের সঙ্গে নেপোলিয়নের মিল চোখে পড়ে। নানা অর্থেই নেপোলিয়ন বিপ্লবের সন্তান। বিপ্লব না হলে ইতিহাসের পৃষ্ঠায় যে নেপোলিয়নকে দেখা যায় তাকে খুঁজে পাওয়া যেত না। বিপ্লবের ফলে যে সুযোগ সুবিধা আসে প্রথম দিকে তিনি তার সদ্ব্যবহার করতে পারেননি। তিনি কর্সিকার রাজনীতিতে যোগ দেন এবং 1793-এ তিনি সেখান থেকে সপরিবারে নির্বাসিত হন। কর্সিকা থেকে তিনি যখন ফ্রান্সে ফিরে এলেন তখন তিনি চরমপন্থী প্রজাতন্ত্রী, কিন্তু ফ্রান্সের বিপজ্জনক রাজনীতিতে তার পদক্ষেপ ছিল অতি সতর্ক মধ্যপন্থী। তুলো অধিকারের যুদ্ধে নেপোলিয়ন খ্যাতিলাভ করেন এবং উচ্চপদস্থ অফিসারদের নজরে আসেন। এইভাবে নানা উত্থান পতনের মধ্য দিয়ে নেপোলিয়ন লাল ও সাদা উভয় সন্ত্রাসকেই পার হয়ে আসেন। ইতিমধ্যে গোলন্দাজ বাহিনীর অফিসার হিসাবে নেপোলিয়ন খ্যাতিলাভ করেছেন। তুলো অবরোধের যুদ্ধ থেকে 1797-এ ইটালির জন্য নির্দিষ্ট বাহিনীর অধিনায়ক রূপে নিযুক্ত হওয়ার মধ্যবর্তী সময়ে নেপোলিয়নকে বিপ্লবের চড়াই উৎরাই পথ পেরিয়ে আসতে হয়েছে। 1794-এ তিনি বিপ্লবী বাহিনীর জেনারেল নিযুক্ত হয়েছিলেন, কিন্তু রোবেসপিয়ারের পতনের সঙ্গে সঙ্গেই তিনি পদচ্যুত হন এবং সন্ত্রাসবাদী হিসাবে তাকে জেলে যেতে হয়। থার্মোইডরের প্রতিক্রিয়ার নেতা বারাসের সঙ্গে তার অল্পবিস্তর পরিচয় ছিল। সেই সূত্রেই বারাস তাকে ভ্লাদিমিরের রাজতন্ত্রী অভ্যুত্থান দমনের ভার দেন। তারপর তার এক ঝাঁক ছররা গুলিতে বেঁচে গেল থার্মিডরের কনভেনশন। আর নেপোলিয়ন ডিরেক্টর বারাসের পুরনো প্রেমিকা জোসেফিনকে বিবাহ করলেন। জোসেফিনই বারাসকে ধরে নেপোলিয়নের জন্য ইটালীয় বাহিনীর সেনাপতির দায়িত্বে নিযুক্ত করিয়েছিলেন। এই ধারণা এখনও প্রচলিত। 1796-এ নেপোলিয়ন যখন ইটালীয় বাহিনীর অধিনায়ক নিযুক্ত হন তখন এই ছোটোখাটো মানুষটি ইউরোপে ফরাসি বিপ্লবের মতো একটি ভূমিকম্প এনে দেবেন তা কেউ ভাবতে পারেননি। 1796-এ নেপোলিয়ন আর পিছনে ফিরে তাকাননি। একটির পর একটি পরম আশ্চর্য সামরিক বিজয় তাকে খ্যাতি ও ক্ষমতার শীর্ষে অধিষ্ঠিত করে। ইটালিতে তার সামরিক বিজয়ের পর অস্ট্রিয়ার সঙ্গে কাম্পো ফর্মিওর সন্ধি করলেন নেপোলিয়ন। ইতিমধ্যে তিনি সেনাপতি ওজোরোকে পাঠিয়ে ডিরেক্টরিকে পতনের হাত থেকে রক্ষা করলেন। প্রাশিয়া ও অস্ট্রিয়া ফ্রান্সের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করেছে, কিন্তু ব্রিটেন যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। সুতরাং ব্রিটেনকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করার জন্য নেপোলিয়ন মিশর অভিযানের যে প্রস্তাব দিলেন ডিরেক্টরি তা গ্রহণ করল। মিশর অভিযানের উদ্দেশ্য সফল হয়নি। তিনি মিশর জয় করলেও একরেতে প্রতিহত
হলেন। নেলসন আবুকির উপসাগরে ফরাসি অভিযাত্রী নৌবহর ধ্বংস করে দিলেন। ইতিমধ্যে ব্রিটেন ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় ইউরোপীয় শক্তিজোট গড়ে তোলেন। অতএব ফরাসি সৈন্যবাহিনী মিশরে রেখে নেপোলিয়ন ফ্রান্সে ফিরে এলেন। এই মুহূর্তে নেপোলিয়ন জনপ্রিয়তার তুঙ্গে অবস্থিত ছিলেন। এই জনপ্রিয় সৈনিকের পক্ষে ক্ষমতা দখলের এই ছিল উপযুক্ত মুহূর্ত। তিনি ফ্রান্সে ফিরে আসার সঙ্গে সঙ্গেই সিয়েস ও রজে দুকো এই দুজন ডিরেক্টরির পতনের জন্য তার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হন। 9 ব্রুমের নেপোলিয়ন ডিরেক্টরির পতন ঘটিয়ে কনসুলেট প্রতিষ্ঠা করলেন। সারা দেশে বিপ্লব ও যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছিল। ডিরেক্টরির ষড়যন্ত্র ও অযোগ্যতা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। ডিরেক্টরি দেশে শান্তি অথবা বিদেশে বিজয় কোনোটাই আনতে পারেনি। এক প্রমত্ত আশা দেশে বিপ্লব এনেছিল। নৈরাশ্য ফ্রান্সকে নেপোলিয়নের পদতলে ছুঁড়ে দিল। ফ্রান্সের মানুষ আশা করেছিল এই প্রদীপ্ত সৈনিক যুদ্ধে জয়লাভ করে শান্তি প্রতিষ্ঠা করবেন, দেশের বিশৃঙ্খলা দূর করে সংহতি আনবেন। কিন্তু এই আশা পূর্ণ করেছিলেন নেপোলিয়ন। নেপোলিয়নের সাফল্যের কারণ কী ছিল? ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য নেপোলিয়ন 5-6 বছরের বেশি সময় লাগেনি। স্বল্পকালের মধ্যে তার অতি দ্রুত উত্থানের কারণ তার ব্যক্তিগত প্রতিভা ও অনুকূল সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি। নেপোলিয়ন বিপ্লবের সন্তান। বিপ্লবী যুগের মানসিকতা তার মধ্যে সংক্রামিত। 18 শতকের বুদ্ধিবিভাসিত দার্শনিকেরা পুরনো যুগের নৈতিকতার যে ভাঙন শুরু করেছিলেন, বিপ্লব তা সম্পূর্ণ করেছিল, কিন্তু নতুন সমাজ ব্যবস্থার সংগঠন সম্পূর্ণ করতে পারেনি। বিপ্লবী অস্থিরতা থেকে ফ্রান্স স্থিরতার দিকে যাক, ফ্রান্সের মানুষ তাই চেয়েছিল। বাস্তব বুদ্ধি, প্রশাসনিক দক্ষতা এবং প্রচণ্ড ইচ্ছাশক্তি নিয়ে একটি স্থায়ী সামাজিক সংগঠন গড়ে তোলার শক্তি একমাত্র নেপোলিয়নেরই ছিল। উপরন্তু লাল ও সাদা সন্ত্রাস পেরিয়ে এসে ফ্রান্স একটি মধ্যপন্থী সরকার খুঁজছিল, যে সরকার ফ্রান্সকে স্থিতিশীল করবে। গোটা ইউরোপের সঙ্গে ফ্রান্সের যুদ্ধে লিপ্ত ছিল, কিন্তু ফ্রান্স শান্তি চাইছিল। ফ্রান্সের এই কামনা নেপোলিয়নের পথ খুলে দিয়েছিল। ডেভিড টমসন লিখেছেন, বিপ্লবের দুরন্ত গতি নিঃশেষিত হওয়ায় সাংগঠনিক ও সামরিক প্রতিভাদীপ্ত সৈনিকের ক্ষমতা অধিকারের পথ প্রশস্ত করেছিল। বিপ্লব ফ্রান্সে যে পরিবর্তন এনেছে তার মধ্যে যা স্থায়ী, সুফলপ্রসূ তা রক্ষা করে, যা নিতান্তই সাময়িক তা বিলুপ্ত করে। এই সৈনিকের পক্ষে বিপ্লবের উত্তরাধিকারী হয়ে ওঠা সম্ভব ছিল। নেপোলিয়ন এই অনন্য সৈনিক ছিল। ফ্রান্সের সৌভাগ্য যে ফ্রান্সের পরিত্রাতা এই সৈনিক ফরাসি নন, ইটালীয়। তার কোনো মতবাদ ছিল না, কোনো দল বা গোষ্ঠীর সঙ্গেও তিনি যুক্ত ছিলেন না। বিদেশির দৃষ্টি নিয়ে তিনি ফরাসিদের মেজাজ বুঝতে চেষ্টা করেছিলেন। তিনি দেখিয়েছিলেন যে ফরাসিরা অনেক অবাস্তব মিথ্যা আবেগের দ্বারা পরিচালিত হয়। শৃঙ্খলহীন অহংকৃত ফরাসি জাতির উত্তেজিত স্নায়ু বিপ্লবী যুগের ফ্রান্সকে উথাল পাথাল করে দিয়েছিল। রাষ্ট্র পরিচালনায় নেপোলিয়ন এক ধরনের শীতল, হিসাবি অমানবিকতা নিয়ে এসেছিলেন। সেই মুহূর্তে ফ্রান্সের তাই প্রয়োজন ছিল। 10 বছরের নৈরাজ্যে ফ্রান্সের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সংগঠন পুরোপুরি ভেঙে পড়েছিল। দেশজোড়া বিপুল অস্বস্তির সৃষ্টি হয়েছিল। রোবেসপিয়েরের পর ফ্রান্সে এমন কোনো নেতা ছিল না যে ফ্রান্সকে নেতৃত্ব দিতে পারত।
ফ্রান্স একজন প্রতিভাবান যোগ্য নেতার অপেক্ষায়। তৎকালীন রাজনৈতিক নেতাদের মধ্যে যে এ ধরনের নেতা পাওয়া যাবে না তাও ফ্রান্স জানত। এই দুর্যোগময় পরিস্থিতিতে যে নেতৃত্ব দেবে তার প্রশাসনের প্রত্যেক বিভাগ পরিচালনার কলাকৌশল জানা প্রয়োজন ছিল। মানুষের অন্তর্নিহিত সুপ্ত উদ্যমকে জাগ্রত করে তাকে শুষে নেয়ার ক্ষমতার দরকার ছিল। সর্বোপরি প্রয়োজন ছিল পরিশ্রম করার সীমাহীন ক্ষমতার। এই সব গুণই নেপোলিয়নের ছিল। মূলত ফ্রান্স স্থিতিশীলতা চেয়েছিল বলেই এক প্রতিভাবান সৈনিকের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল। শুধু স্থিতিশীলতাই নয়, বিপ্লব যেসব মূল্যবান পরিবর্তন এনেছে নেপোলিয়ন তাও রক্ষা করবেন। তার হাতে ক্ষমতা থাকলে অভিজাতরা আর পূর্বতন ব্যবস্থার সুযোগ সুবিধাকে ফিরিয়ে আনতে পারবে না। যে মানুষ বিপ্লবের ফলে সম্পত্তি ও আধিপত্য পেয়েছে, যে মানুষ রক্তপাত করেছে, সে কনসুলেট ও সাম্রাজ্যকে রক্ষাকবচ হিসাবেই দেখেছে। সর্বোপরি নেপোলিয়নের ব্যক্তিত্বের অত্যাশ্চর্য ইন্দ্রজাল এবং অনন্য সাধারণ সামরিক প্রতিভা তাকে ক্ষমতায় নিয়ে আসে। নেপোলিয়নের প্রদীপ্ত প্রতিভার ইন্দ্রজাল বিশ্লেষণ কিংবা বর্ণনার অতীত। সেনাপতি ও সৈনিকরা এই ইন্দ্রজালের দ্বারা সম্মোহিত হয়েছে। নেপোলিয়ন যখন ইটালির বাহিনীর সেনাপতি হলেন তখন বিপ্লবী যুগে উদ্ভাবিত রণনীতি ও রণকৌশল তিনি আয়ত্ত করেছেন। তাছাড়া গোটা ফরাসি সেনা বিপ্লবী ভাবধারা অনুপ্রাণিত হয়ে যুদ্ধ করেছিল। ফরাসি সৈনিকের বিপ্লবী আবেগ ও নেপোলিয়নের সামরিক প্রতিভা ফ্রান্সকে এক অকল্পনীয় জয়ের পথে নিয়ে গিয়েছিল। 1799 ফ্রান্সে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে ফ্রান্সের কোনো সৈনিককে বেছে নেওয়া ছাড়া গত্যন্তর ছিল না। ফ্রান্স যোগ্যতম সৈনিককেই বেছে নিয়েছিল। দেশ শান্তি চেয়েছিল। অ্যামিয়াস সন্ধি স্থাপন করে নেপোলিয়ন ফ্রান্সকে শান্তি দিলেন। দেশ চেয়েছিল বিপ্লব যে সামাজিক পরিবর্তন এনেছিল তা সুরক্ষিত হোক। নেপোলিয়ন তারও ব্যবস্থা করেছিলেন। দেশের প্রাকৃতিক সীমান্তের কামনা ইতিমধ্যেই তৃপ্ত হয়েছে। কিন্তু যে মুহূর্তে ফ্রান্স সব পেয়েছি দেশে পরিণত হলো, সেই মুহূর্তেই নেপোলিয়ন ফ্রান্সকে আবার নিরন্তর যুদ্ধের দিকে নিয়ে গেলেন।